আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা পড়ব হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। আমরা এর আগে বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তাদের সীমাবদ্ধতা এই টপিকগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। তো আজকে আমাদের আলোচনার টপিক পরমাণুতে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস। ওকে ওকে তো আমরা অলরেডি জেনেছি রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। তো এই ব্যাপারে আমাদের আরও কিছু কথাবার্তা দেওয়া আছে এবং বোর আসলে আমাদেরকে ফাইনাল যে সিদ্ধান্ত উনি দিয়েছেন, পরমাণুতে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, ঠিক আছে। তো উনি বলেছেন এগুলা হচ্ছে বৃত্তাকার কক্ষপথ। তো এই বৃত্তাকার কক্ষপথগুলোকে উনি আসলে শক্তি স্তর নাম দেন। হ্যাঁ, উনি এগুলোকে শক্তি স্তর বা অরবিট এই নামে উনি এটাকে দেন। তো বোর পরমাণু মডেলে পরমাণুর যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর, এবং এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। আমরা গতকাল এগুলো দেখেছিলাম। তো এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, কিংবা কে, এল, এম, এন এইভাবেও আমরা প্রকাশ করি। যখন কে ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু 1, যখন এল এন ইজ ইকুয়াল টু 2, যখন এন এন ইজ ইকুয়াল টু 3, যখন এন এন ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এভাবে হয়। তো 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর এবং 4 নম্বর এভাবে বলা হচ্ছে আর কি। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি বলি সেটা হবে 2n²। মানে একটা কক্ষপথে টোটাল কতটা ইলেকট্রন সর্বোচ্চ ক্যাপেবল এখানে আমাদের অবস্থান করতে, সেটা হচ্ছে 2n² সূত্র দিয়ে আমরা বের করব। লাইক এখানে যদি আমাদের এর মান 2 হয়, মানে এল শক্তি স্তরে টোটাল কতটা ইলেকট্রন আমাদের এখানে জায়গা হবে, সেটা যদি আমরা বের করতে চাই, 2 ইন্টু এন এর মান 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, তার মানে যখন এল এর মান 2, যখন আমাদের এন এর মান 2 কিংবা এল শক্তি স্তর, তখন আমাদের এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টা। যখন আমরা এম শক্তি স্তরের কত বের করব, এম শক্তি স্তর টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা ইজ ইকুয়াল টু, এম এর জন্য এন ইজ ইকুয়াল টু কত হয় 3, তাহলে 2n² জায়গায় 2 3 স্কোয়ার, 9 9 দুগুণে 18। তাহলে এম শক্তি স্তরে বা 3 নম্বর শক্তি স্তরে টোটাল ইলেকট্রন হচ্ছে 18টা। তো এভাবে কিন্তু আমরা বের করতে পারি আসলে কিভাবে একটা অরবিটালে বা অরবিটে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে সর্বোচ্চ। ওকে, তাহলে এটা আমরা 2n² সূত্র দিয়ে আপাতত জানবো। এরপরে আমরা আরও একটা সূত্রের পড়ব যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়বো। আপাতত আমরা এই যে n এর মান দিয়ে বের করার সূত্রটা জানছি 2n², যেখানে n এর মান 1 2 3 4 মানে বোঝাচ্ছে কক্ষপথের ধারাবাহিক সংখ্যা এবং সংশ্লিষ্ট কক্ষপথগুলো কে এল এম এর নামেও পরিচিত। যখন n এর মান 1 হয়, 2n² সূত্রের মধ্যে এখানে আমাদের 2 হয়, তার মানে প্রথম কক্ষপথে বা শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। ওকে, সেমভাবে n ইজ ইকুয়াল টু 2 হলে 8টা, এবং দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 8টা। এভাবে আমরা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে তা বের করতে পারি। ওকে, তো এখানে আমাদের এবার একটা ছকে এই কথাবার্তাগুলো দেওয়া আছে। পারমাণবিক সংখ্যা যখন 1, পারমাণবিক সংখ্যা 1 হলে আমরা জানি হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা 2 হলে হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 3 হলে লিথিয়াম, 11 হলে সোডিয়াম। তো এখানে আমাদের যখন 1, তখন আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা আমরা সর্বোচ্চ ইলেকট্রন আমরা কে এর জন্য যখন n ইজ ইকুয়াল টু 1, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2টা হবে তার মাঝে। যখন n ইজ ইকুয়াল টু 2, তার মানে সেটা এল শক্তি স্তর, সর্বোচ্চ ইলেকট্রন তার মাঝে 8টা। কীভাবে আসছে? 2n² সূত্র দিয়ে আসছে, 2 ইন্টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, তাহলে এভাবে আসছে। দেন n ইজ ইকুয়াল টু 3 হলে m শক্তি স্তর, সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18, কীভাবে আসছে? 2n² সূত্র দিয়ে আসছে, 2 ইন্টু 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 18, এভাবে আসছে। n ইজ ইকুয়াল টু 4 হলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হবে 32টা। এভাবে হয়। তো আমরা যদি বিভিন্ন মৌল দিয়ে আবার উদাহরণ হিসেবে দেখি, যখন আমাদের হাইড্রোজেনের কথা চিন্তা করবো, হাইড্রোজেনের ইলেকট্রন আছেই তো একটা, ওই ক্ষেত্রে আমাদের প্রথম শক্তি স্তরে যাবে। দেন হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আছে 2টা, তো এই ক্ষেত্রে আমাদের প্রথম শক্তি স্তরে ধারণ করতে যেহেতু সর্বোচ্চ 2টা, আমরা তাকে 2টাই দিয়ে দিব। দেন 3 নম্বর শক্তি স্তরে যখন আমরা লিথিয়ামের কথা চিন্তা করবো, লিথিয়াম 3, তার ইলেকট্রন আছে কিন্তু কয়টা? 3টা। তাহলে আমরা আগে প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয় শক্তি স্তরে এভাবে তো দিয়ে যাব, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের প্রথম শক্তি স্তরে জায়গা আছে 2টা, আমরা 2টা দিয়ে দিলাম। বাকি যে একটা ইলেকট্রন আছে এগুলো আমরা কই দিব? 2 নম্বর শক্তি স্তরে দিব। ঠিক আছে, তাহলে এভাবে বিষয়টা 1 নম্বর শক্তি স্তরে 2টা দেওয়া হয়ে গেছে, এখানে কিন্তু আর জায়গা নাই। তাহলে এখন আমাকে 2 নম্বর শক্তি স্তরে বাধ্য হয়ে যাইতে হবে। এখানে কতটা ইলেকট্রন আছে? তার রেস্টিং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, যেহেতু লিথিয়াম কত? 3, তাহলে 2টা দেওয়া হয়ে গেছে, আরেকটা আছে। এভাবে আমরা 1 নম্বর শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে একটা, এভাবে জায়গা পেল। এবার যদি আমরা সোডিয়াম 11 এর কথা চিন্তা করি, সোডিয়াম 11 এর জন্য আমরা যদি চিন্তা করি, এই জায়গায় তার প্রথম কক্ষপথে কয়টা দেওয়া যাবে? 2টা দেওয়া যাবে। দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা কত? তাহলে সোডিয়াম 11 এর কথা
আমরা চিন্তা করতেছি। তো এই জায়গায় দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা কত? 8টা। দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা কত সর্বোচ্চ? 8টা। তাহলে আমরা এখানে 8টা দিয়ে দিই, আমাদের ইলেকট্রনও তো আছে, তাহলে 8টা। তাহলে টোটাল কয়টা হলো? এদিকে 2টা, এদিকে 8টা, হইল 10টা। আরও একটা আছে কিন্তু, তাহলে আরেকটার জন্য আমাদেরকে বাধ্য হয়ে তৃতীয় কক্ষপথে যাইতে হবে, এবং কয়টা যাবে? একটা। তাহলে দেখো সোডিয়ামের ক্ষেত্রে আমরা প্রথম কক্ষপথে 2টা গেল, দ্বিতীয় কক্ষপথে 8টা গেল, তৃতীয় কক্ষপথে একটা গেল। এবার যদি আর্গনের কথা চিন্তা করো, আর্গনের ক্ষেত্রে আমাদের আর্গনের ক্ষেত্রে 18টা। তাহলে প্রথম কক্ষপথে তুমি 2টা দিলা, দ্বিতীয় কক্ষপথে কয়টা দিবা? 8টা দিবা। দ্বিতীয় কক্ষপথে কয়টা দিবা? 8টা। ওকে, তো দ্বিতীয় কক্ষপথে 8টা দিলে কয়টা হলো? 10টা। দেন আমাদের বাধ্য হয়ে তৃতীয় কক্ষপথে যাওয়া লাগবে, কারণ আমাদের আরও ইলেকট্রন আছে, বিধায় আমাদের বাধ্য হয়ে তৃতীয় কক্ষপথে যাওয়া লাগবে। দেন আরও 8টা ইলেকট্রন আছে, 8টায় আমরা বসায় দিব। ঠিক আছে, গেল। তাহলে এভাবে 8টা, তাহলে তৃতীয় কক্ষপথে কয়টা হলো? 8টা হলো। দেন পটাশিয়াম, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের একটা জেনারেল রুলস মেনে চলছে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমাদের জেনারেল একটা রুলস মেনে চলেছে। তো পটাশিয়ামের ক্ষেত্রে আসো, যখন আমাদের পটাশিয়ামের ক্ষেত্রে যাব, এক্ষেত্রে পটাশিয়াম 19 কোনো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হবে কয়টা? 8টা। দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা। দেন আমাদের কয়টা হলো? 10টা। আমরা জানি 19, তার মানে তৃতীয় কক্ষপথে যাওয়া লাগবে। তৃতীয় কক্ষপথে কয়টা দিব? আমাদের আর রেস্টিং আছে কিন্তু 8টা, বাট তৃতীয় কক্ষপথে আমরা কয়টা দিব? তৃতীয় কক্ষপথে দিব 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা দিব? আমরা দিব 8টা। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, তারপর 8টা, দেন তৃতীয় কক্ষপথে আমরা 8টা দিলাম। বাট প্রশ্ন আসে, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18টা, তারপরেও আমরা কেন এখানে 8টা দিলাম? তারপরেও কেন আমরা এখানে 8টাকে ওভারল্যাপ করে আমরা কেন এখানে আমরা চৌথ কক্ষপথে গেলাম, এবং চৌথ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে? এটা বোঝার জন্য আমাদের এখন বুঝতে হবে সহকারী অরবিটাল নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল যে বিষয় ওটা। তাহলে আমরা এখন অরবিট নিয়ে পড়ছি বা শক্তি স্তর নিয়ে পড়ছি। আমরা এর পরের টপিকে যাব উপশক্তি স্তর, বা যেটাকে আমরা সহকারী কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের কোয়ান্টাম সংখ্যার বিষয়টা যখন ক্ল্যারিফাই করব, তখন আমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো বলে রাখি, আমাদের এখানে ধারণ ক্ষমতা 18টা। হ্যাঁ, 18টাই আমরা পাবো যখন ইলেকট্রন বিন্যাস করব, বাট যখন আমরা ডায়াগ্রামটিক্যালি আঁকবো, তখন আমরা এখানে 8টা বসায় যাব। ঠিক আছে, 8টা বসায় যাব। ক্যালসিয়াম বিষয় ক্ষেত্রেও সেম 2 8 8 2। ঠিক আছে, স্ক্যানিয়াম 21 ক্ষেত্রেও সেম 2 8 2 8 দেন 2। হ্যাঁ, 2 8 2 দেন আবার 9। ওকে, দেন টাইটানিয়াম 22 কেটে 2 8 2 দেন 10। ওকে, তো এখানে আমরা ক্রোমিয়াম 24 যদি দেখি, 2 8 দেন 1, তারপর আচ্ছা এই জায়গায় একটু ব্যতিক্রম হয়ে গেছে, 2 8 13 1, এটা ক্রোমিয়াম 24, এই মৌলটা কপার 29, এবং এই মৌলটা আমরা কিন্তু পর্যায়সারণীর ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস হিসেবে দেখব। যখন আমরা দেখব আসলে এই জায়গাটাতে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় থাকে। এখানে আমরা অর্ধপূর্ণ অরবিটাল পাই না, পূর্ণ অরবিটাল পাই না, বাট অর্ধপূর্ণ অরবিটাল যখন আমরা ফিল আপ করতে পারি, আলটিমেটলি তখন অধিকতর স্থিতিশীল অবস্থায় আসে। ওঠার জন্য আলটিমেটলি আমাদের ক্রোমিয়াম 24-এর ইলেকট্রন বিন্যাসে আমরা ব্যতিক্রম দেখতে পাই। ঠিক আছে, সেমভাবে আমরা কপার 29-এ দেখব, সেম কারণ যে এখানে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল সমূহ অধিকতর স্থিতিশীল অবস্থায় থাকে। তো এবার আমরা যদি যাই এখানে, তাহলে এখানে কথাবার্তাগুলো বলা হয়েছে যে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1 এবং ফলে এর ইলেকট্রন সংখ্যাও 1, সুতরাং এই একটা ইলেকট্রন প্রথম কক্ষপথ বা শক্তি স্তর কেতে প্রবেশ করছে। আবার লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সেক্ষেত্রে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী প্রথম কক্ষপথ বা শক্তি স্তরে 2টা ইলেকট্রন প্রবেশ করছে। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে যেহেতু প্রথম শক্তি স্তরে কেতে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই তৃতীয় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথ বা শক্তি স্তরে প্রবেশ করছে। এভাবে সোডিয়ামের ক্ষেত্রে নিয়ম অনুসারে প্রথম শক্তি স্তরে ক্যাতে 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে KLMN আমরা যেভাবে পড়লাম এভাবে প্রবেশ করছে সিরিয়াল অনুযায়ী। তবে এখানে আমাদের যে ব্যতিক্রম সেটা হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলোতে আমরা গিয়ে দেখেছি যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18টা, বাট তারপরেও কি হচ্ছে আমাদের ওখানে 8টা ফিল আপ করেই আমাদের এগুলাতে চলে যাচ্ছে। আবার এরপর আমরা কিছু ব্যতিক্রম দেখলাম, এই ব্যতিক্রমগুলোর কারণ হিসেবে আমরা উপশক্তি স্তর যখন পড়বো তখন ক্ল্যারিফাই হবে। তো এবার আমরা যদি উপশক্তি স্তরের ধারণাটা দেখি, এনার্জি সাব লেভেল বা উপশক্তি স্তর বা অরবিটাল। তো এর আগে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে শক্তি স্তর। হ্যাঁ, শক্তি স্তর। তো আমরা যদি খুব সহজে বলার চেষ্টা করি, এই জায়গাটাতে আমরা পড়লাম এটা হচ্ছে আমাদের একটা শক্তি স্তর। আমাদের বোর সাহেব বলেছেন কি, এখানে বিভিন্ন শক্তি স্তরে আমাদের ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে, বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলা ঘূর্ণায়মান থাকে, এভাবে এখানে ঘূর্ণায়মান থাকে, এভাবে বলছেন।
তো এই বিষয়টা আসলে যত সহজে উনি এক্সপ্লেন করছে, আসলে বিষয়টা অত সহজও না, ঠিক আছে। এখানে আসলে এভাবে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে না। ফার্স্ট ওয়ান এটা হচ্ছে উপবৃত্তাকার একটা কক্ষপথ, সেকেন্ড ওয়ান এই বৃত্তাকার কক্ষপথের মাঝে এগুলো আবার বিভিন্ন উপশক্তি স্তরে উপশক্তি স্তর বিদ্যমান থাকে। এই উপশক্তি স্তরগুলোর নাম আমরা এস পি ডি এফ দিই। মানে এখানে বৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে, এই বৃত্তাকার কক্ষপথে একটা ইলেকট্রন, সে আমি যদি লাল কালার দিয়ে দেখাই, এই বৃত্তাকার কক্ষপথে লাইক একটা ইলেকট্রনের অবস্থান হচ্ছে আমাদের এইরকম। মানে আমি যদি বিষয়টা আসলে ক্ল্যারিফাই করি, আমার এই যেটা এখন আঁকা হয়েছে এটা হচ্ছে একটা ডাম্বেল আকার ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডাম্বেল আকার ফর্ম। এখানে একটা ইলেকট্রন আছে। হ্যাঁ, এখানে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা আমরা যেভাবে বলছি এই জায়গায় ঘুরবে, এই জায়গায় সে ঘুরবে। আসলে সে, হ্যাঁ, এভাবে সে বৃত্তাকার অপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, ঠিক আছে। তবে সে এর আগে এটা যদি পি অরবিটালের ইলেকট্রন হয়, তাহলে সে এরকম উপবৃত্তাকার কক্ষপথে তাকে আমরা লোকেট করতে পারবো। মানে তার পাওয়ার সম্ভাবনার হার, মানে বিষয়টা এমন না যে আমি একটা ডট দিলাম, এখানে আমাদের ইলেকট্রনটা থাকবে না, এখানে আমাদের ইলেকট্রনটা আমরা পাবো না। এই জায়গায় আমি ডট দিলাম, এই জায়গায় আমি ইলেকট্রনটা খুঁজে পাবো না। মানে মনে করো এটা একটা আমাদের শক্তি স্তর। এখন আমি তোমাকে বলছি তুমি এখানে ইলেকট্রনটা একটা আমার এখানে ইলেকট্রন সাজানো আছে 2টা 4টা 6টা 8টা। এখন তুমি আমাকে তৃতীয় নাম্বার ইলেকট্রনটা বের করে দাও। লাইক আমি যদি 1 2 এটা থেকে 3 নাম্বার দিই, 1 2 এটাকে 3 নাম্বার ইলেকট্রন দিই, তাহলে তুমি এখানে খুব সহজে ইলেকট্রনটা বের করতে পারবা? নো, এভাবে আসলে সহজে ইলেকট্রনটা বের করা যাবে না উপবৃত্তের কক্ষপথে। এখানে আমাদের ইলেকট্রনগুলো বিভিন্ন উপশক্তি স্তরে বিদ্যমান থাকবে, বিভিন্ন উপশক্তি স্তরে বিদ্যমান থাকবে। উপশক্তি স্তর হইতে পারে এস, উপশক্তি স্তর হইতে পারে পি, উপশক্তি স্তর হইতে পারে ডি, উপশক্তি স্তর হইতে পারে এফ। এখন এগুলোর মিনিং কি? এস মানে হচ্ছে এই উপশক্তি স্তর হবে বৃত্তাকার, এই উপশক্তি স্তর হবে বৃত্তাকার। যদি একদম এক্স্যাক্টলি বলতে হয় সেটা হবে গোলাকার। বৃত্তাকার বললে এটা আমাদের 2D বোঝায়, মানে 2 ডাইমেনশনাল বোঝায়। এটা হচ্ছে আমাদের ডিম্বাকার বলতে হবে। ডিম্বাকার মানে একটা ফুটবলের মতো বুঝতে হবে। এটা বৃত্ত না, এটা একটা ফুটবল শেপ, গোলাকার বলতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এস উপশক্তি স্তরটা হবে কেমন? গোলাকার। এই যে এই ক্ষেত্রে আমাদের এটা হবে গোলাকার, দেন স্পেরিক্যাল ইন শেপ, দেন পি অরবিটাল হবে আমাদের ডাবল এই ডাম্বেল আকৃতির, ডি অরবিটাল হবে আমাদের ডাবল ডাম্বেল আকৃতির, এবং এফ সব উপশক্তি স্তরটাও সি অনেকটা সেম, এখানে একটা আমাদের কনজেক্টেড এরিয়া থাকবে। তো এই জায়গাটাতে আমাদের যদি আমরা বলি এস উপশক্তি স্তরের বিষয়টা খুব সহজে আমরা যদি লাইক 3 নাম্বার ইলেকট্রনটাকে তুমি যদি লোকেট করতে চাও, তাহলে এই জায়গাতে তুমি আসতে হবে আগে এই জায়গাটাতে। হ্যাঁ, এই যে তোমাকে আগে এই শক্তি স্তর আসতে হবে। এই যে এই শক্তি স্তরে তুমি আসলা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইলেকট্রন। এখন এই 3 নাম্বার ইলেকট্রনকে তুমি ঠিক এই জায়গায় কিন্তু খুঁজে পাবা না। এই ইলেকট্রনটা সব সময় দৌড়াদৌড়ি করতে থাকবে, এই ইলেকট্রনটা সবসময় তার নিজের স্থান পরিবর্তন করতে থাকবে। আমরা যখন বিভিন্ন এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়ব, তখন আসলে বিষয়টা ক্ল্যারিফাই হওয়ার কথা। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমাদের এটাই বলে যে কোনো একটা ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ কখনোই তার একই সময় নির্ণয় করা সম্ভব না। তো এখানে আমাদের বিষয়টা হচ্ছে একটা ইলেকট্রন কোন জায়গায় এক্স্যাক্টলি আছে সেটা কিন্তু আমরা 100% বলতে পারি না। একটা ইলেকট্রন যে এই জায়গায় আছে সেটা আমরা 100% করে বলতে পারি না। এখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি একটা এই ইলেকট্রন, আমি যদি লাল দাগ দিয়ে দেখাই, অন্য কালার দিয়ে দেখাই, আমি ইলেকট্রনের একটা সম্ভাব্য এরিয়া বের করলাম, এটা হচ্ছে তার একটা সম্ভাব্য এরিয়া। আমাদের এই ইলেকট্রনটা এরকম একটা গোলাকার, এরকম একটা কেমন গোলাকার স্পেরিক্যাল একটা শেপ, মানে এটা হচ্ছে 3Dতে আমি বোঝানোর চেষ্টা করছি। এটা আমি আমার স্ক্রিনটা তো 2D, আমি এখানে এইভাবে আঁকলাম, এটা 3D, মানে এটা হচ্ছে ফুটবলের মতো এরকম একটা শেপের মতো করে আমাদের এই বৃত্তাকার বা গোলাকার একটা শেপের মাঝে আমাদের ইলেকট্রনটা পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। মানে এই জায়গাটাতে আমাদের ইলেকট্রনটা পাওয়ার সম্ভাবনার পরিমাণ 90 থেকে 95%, যেটাকে আমরা বলছি অরবিটাল। এবং এই শেপটা যখন গোলাকার হয় তখন এটার নাম হয় এস।
এই শেপটা যখন গোলাকার হয় তখন এটার নাম হয় এস। এখন আমি যদি বলি এই জায়গায় আমাদের একটা ইলেকট্রন আছে, হ্যাঁ, এই জায়গায় আমাদের একটা ইলেকট্রন আছে, তুমি এই জায়গাটাকে লোকেট করবা এবং এখানে ইলেকট্রনটা পাওয়ার যে সম্ভাবনা, এখানে কি ইলেকট্রনটা পাবা? নিশ্চয়ই না। একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে ইলেকট্রনটা পাবা, কারণ ইলেকট্রন সব সময় দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকে। আমার কি বলছি, ইলেকট্রন সবসময় দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকে, মানে সেই সবসময় একটা জায়গায় স্থির থাকবে না, একটা নির্দিষ্ট এরিয়াতে তাকে পাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনাটা বলতে হবে, কারণ এখানে আমি 100% শিওর বলতে পারবো না। কেন? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো এই জায়গাটাতে আমি যদি বলি এই জায়গাটাতে আমাদের ইলেকট্রনটা পাওয়ার যে হার, এটা হচ্ছে 90 থেকে 95%, এবং কোন শেপে? এটা হচ্ছে আমাদের এরকম একটা শেপে, লাইক আমাদের যদি এরকম একটা শেপ আমি দিই, এরকম একটা শেপ আমি দিই, এইরকম, মানে এই একটা শেপ আছে এই জায়গাটাতে আমাদের এইখানে আমি যে ডট বিন্দুগুলো দিচ্ছি এগুলো ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা হার বলতেছি। হ্যাঁ, এখানে আমাদের লাইক একটা ইলেকট্রন দৌড়াদৌড়ি করতেছে, এই ইলেকট্রনটা হুট করে এখানে, 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 মানে প্রতিনিয়ত সে জায়গা পরিবর্তন করতেছে। এবং একটা বিষয় খেয়াল করো, আমি তার আশেপাশেও কিছু ডট বিন্দু দিচ্ছি, তার আশেপাশেও কিছু ডট বিন্দু দিচ্ছি। ডট বিন্দুগুলার হার বা ঘনত্ব সবচাইতে বেশি কোন জায়গায়? এই এরিয়াতে না? আমি যে জায়গায় ডাবল ডাম্বেল আঁকছি এই এরিয়াতে আমাদের ডট বিন্দুর যে ঘনত্ব এটা সবচেয়ে বেশি না? ডট বিন্দুর যে ঘনত্ব এটা সবচেয়ে বেশি আমাদের এই ডাম্বেল আকৃতির এরিয়াতে। তো এই জন্য আমরা বলতে পারি যে এখানে যে ইলেকট্রন পাওয়ার হার 90 থেকে 95%, এবং এটা হচ্ছে আমাদের এই ডাম্বেল আকৃতির এরিয়ার ভিতরে, এবং যখন এটা শেপ ডাম্বেল আকৃতির হয় তখন সেটাকে আমরা বলি পি অরবিটাল। ওকে, তো এক্ষেত্রে আমরা যখন এক্ষেত্রে এখানেই বলবো, তাহলে এখানে যদি আমরা ডট চিহ্ন দ্বারা বুঝি, এই জায়গায় আমার এক একটা ডট মানে বোঝাচ্ছে এক একটা ইলেকট্রনের অবস্থানের সম্ভাব্য অবস্থান, মানে ইলেকট্রনটা প্রতিনিয়ত তার জায়গা পরিবর্তন করছে, ইলেকট্রনটা প্রতিনিয়ত তার জায়গা পরিবর্তন হচ্ছে, হুট করে সেই জায়গায়, হুট করে এই জায়গায় যাচ্ছে। আমি তার বাইরেও কয়েকটা বিন্দু দিব, মানে বোঝাইতে চাচ্ছে আমি 100% যে এখানে পাবো তাও কিন্তু না, এখানে সম্ভাবনাটা 90 থেকে 95%, তার মানে আরও 10 থেকে 5% কিন্তু এখানে আমাদের ত্রুটি হবে। তো এক্ষেত্রে আমার কিছু সংখ্যক সম্ভাবনা থাকবে যে এখানে বাইরে পাবো, বাট 90 থেকে 95% সম্ভাবনা থাকবে আমরা যে ইমাজিন করছি একটা অরবিটাল চিন্তা করে এস নামে, ওখানে আমরা এটাকে পাবো। তাহলে যদি অরবিটালের সংজ্ঞা জিজ্ঞেস করে কি বলবা? যে এখানে একটা নির্দিষ্ট এরিয়া শক্তিস্তরের ভিতরে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনার হার 90 থেকে 95%। বুঝে গেছে? তাহলে আমি যদি আরেকবার ক্ল্যারিফাই করি বিষয়টা শুরু থেকে, আমরা পড়ছি ইলেকট্রন বিন্যাসটা। এখন ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে ইলেকট্রনটা কীভাবে বিন্যস্ত থাকে সেটা, ঠিক আছে? একটা নির্দিষ্ট এরিয়াতে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকে সেটা। তো আচ্ছা, আমি দেখে তো আমাদের বোর্ড পরমাণু সাহেব কি বলেছেন? বোর্ড পরমাণু সাহেব বলেছেন যে আমাদের পরমাণু ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রন এগুলো উপবৃত্তাকার বা বৃত্তাকার কক্ষপথ যাই হোক, উপবৃত্তাকার কক্ষপথে এভাবে থাকবে, তারা অবস্থান করবে, এবং কত সংখ্যক একটা বৃত্তাকার কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। এখন আমরা যদি বলি এই জায়গাতে ইলেকট্রনের বিন্যাসটা কেমন হবে, এভাবে আমরা দিয়ে দিলাম 2, 4, 6, 8 দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। বাট আমাদের এই দিয়ে দেওয়াটা কি আসলেই ঠিকঠাক আছে? মানে এই জায়গায় তুমি একটা ইলেকট্রনের অবস্থান ঠিক করলা, বাট এই ইলেকট্রনটা কি আদৌ এই জায়গায় আছে? আদৌ এই জায়গায় আছে? আদৌ এই জায়গায় আছে? আদৌ এই জায়গায় আছে? নিশ্চয়ই না। এখানে ইলেকট্রনের আমরা যে একটা সিম্বল দিয়েছি যে এখানে পাওয়ার সম্ভাবনা আছে তার, হ্যাঁ। যদি আমরা এক্স্যাক্টলি এই কথাবার্তাগুলো বলি তাহলে আমাদের বলতে হবে কি, এখানে আমাদের অরবিটালের ধারণাটা নিয়ে আসতে হবে। এখন অরবিটাল কি? অরবিটাল হচ্ছে শক্তি স্তরের ভিতরে এমন একটা জায়গা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনার হার 90 থেকে 95%, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনার হার 90 থেকে 95%, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো এখানে আমরা বলছি যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। তো আমরা যদি এখানে একটা ইলেকট্রন নিয়ে চিন্তা ভাবনা করি, একটা ইলেকট্রনকে আমরা লোকেট করতে চাচ্ছি। তো একটা ইলেকট্রন কোথায় আছে? একটা ইলেকট্রন আমরা ঠিক এই বিন্দুতে পাবো না। তাকে কিভাবে পাবো? তাকে আমরা একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে সবসময় ঘোরাফেরা করতে দেখবো, হ্যাঁ। একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে তাকে আমরা সবসময় ঘোরাফেরা দেখতে দেখবো। কিভাবে? আমরা জাস্ট এটার বিভিন্ন অবস্থান দেখবো। আমি যদি বিভিন্ন ডট চিহ্ন দ্বারা বোঝাই, এখানে এই ডটগুলোর মানে বোঝাচ্ছে ইলেকট্রনের তার সম্ভাবনা, মানে সে এই জায়গাগুলোর মাঝে খুব দ্রুত স্থান পরিবর্তন করছে, হ্যাঁ। এই জায়গাগুলোর মাঝে তার খুব দ্রুত
দ্রুত স্থানটা সে পরিবর্তন করছে, এই জায়গাগুলোর মাঝে খুব দ্রুত সে স্থানটা পরিবর্তন করছে। তাহলে এই জায়গায় আমি বাইরেও কয়েকটা বিন্দু দিলাম, বাইরে কয়েকটা বিন্দু দিলাম, বাইরে কয়েকটা বিন্দু দিলাম। তবে এখানে বোঝাতে চাচ্ছি যে এখানে একটা ডেন্সিটি, একটা এরিয়া আছে, একটা ডেন্স এরিয়া আছে, যেই ডেন্স এরিয়ার মাঝে ইলেকট্রনটা পাওয়ার হার 90 থেকে 95%। হ্যাঁ, একটা ঘনত্ব, একটা বেশি ঘনত্ব বিশিষ্ট একটা এরিয়া যেখানে আমাদের ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, ওই এরিয়াটাকে বলবো আমরা অরবিটাল বা উপশক্তি স্তর। ঠিক আছে, তাহলে অরবিটালের সংখ্যা কী বলবা, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, সেটা হচ্ছে অরবিটাল। তো এইটা যখন আমাদের বৃত্তাকার হয় এই শেপটা বা গোলাকার হয়, তখন এটাকে আমরা বলবো এস অরবিটাল। এবং এস অরবিটালের শেপ কেমন তাহলে গোলাকার। ওকে, যখন আমাদের এই অরবিটালটা কেমন হবে, এই অরবিটাল ফর্ম করবে লাইক এমন, আমাদের এই যে ইলেকট্রন পাওয়ার হারটা এমন অনেকটা, হ্যাঁ, ইলেকট্রন পাওয়ার হারটা আমাদের অনেকটা এমন, এই যে এমন অনেকটা, হ্যাঁ, এমন এমন হয়ে গেছে। মানে এখানে একটা আমাদের ডাম্বেল আকৃতির একটা শেপ আমরা দেখতে পাচ্ছি, যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনার হারটা ডাবল ডাম্বেল একটা শেপ ফর্ম করে ফেলছে, তখন এটাকে আমরা বলবো পি অরবিটাল। হ্যাঁ, তার মানে এই এরিয়ার ভিতরে আমাদের ইলেকট্রন পাওয়ার হার 90 থেকে 95%, এবং এটা হচ্ছে আমাদের অরবিটাল। তাহলে এটা হচ্ছে আমাদের অরবিটাল। যখন এটা ডাবল ডাম্বেল আকৃতির ফর্ম করবে, মানে এইরকম একটা ফর্ম করবে ডাবল ডাম্বেল, এখানে যখন ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, তখন এটাকে আমরা ডি অরবিটাল বলবো। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে যে এস অরবিটাল কি, পি অরবিটাল কি এবং ডি অরবিটাল কি। তাহলে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% শক্তি স্তরের ভিতরে, ওটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর বা সাব সেল বা সাব লেভেল। ওকে, তাহলে এখানে আমাদের যদি বিস্তারিত বলা হয়েছে কিনা আমি জানি না, আসলে এটা দেওয়া উচিত ছিল, বোঝা উচিত ছিল, না বুঝলে আসলে কেমন জানি এটা। ওকে, তাহলে উপশক্তিস্তর ধারণা যদি বলি, এই জায়গাটাতে আমরা জানি যে প্রধান শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এটাকে আমরা প্রধান কোয়ান্টাম নাম্বারও বলি। এই ক্ষেত্রে আমরা এনটাকে আমরা প্রধান কোয়ান্টাম নাম্বারও বলে থাকি। এই শক্তিস্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে, এই উপশক্তি স্তরকে আমরা ইংরেজি এল দ্বারা প্রকাশ করি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যে এল, এটাই হচ্ছে আমাদের উপশক্তি স্তরকে আইডেন্টিফাই করে। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এল এর মান কি, এল এর মান হচ্ছে, এল এর সূত্র হচ্ছে, মনে রাখবা, এল এর সূত্র হচ্ছে 0 সহ n-1, 0 সহ n-1। এল এর মান কি 0 সহ n-1। তাহলে এল এর মান কি 0 সহ n-1। তাহলে আমি যদি বলি n এর মান যখন 2, তখন কত হবে, তাহলে n এর মান যখন 2, n-1 করলে কত হয়, 2 - 1 করলে কত হয় 1, তার মানে 0, 1। দেন আমি যদি বলি এল এর মান যখন 3, তখন কত হবে, তাহলে n-3 বা 2 3 n-2 সমান কত হয় 2, তার মানে 0 1 2, মানে তোমার এর আগেরগুলো সব নিতে হবে। যখন এল এর মান হবে তোমার 4, তখন লাইক এল এর মান যখন তোমার এন এর মান যখন 4, তখন এল এর মান কত হবে, তাহলে তুমি ফার্স্টে করবা n-1, n-1 এর জায়গায় কী করবা 4 - 1 ইজ ইকুয়াল টু কত হবে, এখানে n এর মান কত 4, তাই 4 - 1 3 আসে, তার মানে 0 সহ আমাদের n-1। তাহলে এক্ষেত্রে 0 1 2 3 এভাবে আসবে। ওকে, তাহলে আমরা যাচ্ছি এগুলাতে। তো এখানে আমাদের এগুলা হচ্ছে এল এর যে মান 0 থেকে n-1, এগুলো হচ্ছে আমাদের অরবিটাল, এখন উপশক্তি স্তরকে অরবিটালগুলো 0 1 2 3 এর মান, এবং এই সংখ্যাগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন নাম রয়েছে, SPDF আমরা যেগুলো তখন বললাম। এস মানে হচ্ছে শার্প, পি মানে হচ্ছে ফান্ডামেন্টাল, ডি মানে হচ্ছে ডিফিউজড, পি মানে প্রিন্সিপাল, এস মানে হচ্ছে শার্প, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, ডি মানে হচ্ছে ডিফিউজড, এফ মানে ফান্ডামেন্টাল। এবং আমরা অলরেডি বললাম এস হচ্ছে গোলাকার, পি হচ্ছে ডাম্বেলাকার, ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকার। আচ্ছা, প্রধান শক্তি স্তর এন এর মান অনুযায়ী উপশক্তি স্তর এল এর মান দেওয়া হলো। আচ্ছা, যখন এন এর মান 1, এল এর মান হওয়া একটা মাত্র হওয়া সম্ভব, মানে এল এর মান কয়টা পাওয়া সম্ভব, এন এর মান n-1 সমান 0 না, এক্ষেত্রে 0ই পাচ্ছি আমরা এল এর মান, এবং এটার জন্য আমরা বলবো 1s। ওকে, আমি যাচ্ছি বিস্তারিত। n = 2 হলে এল এর মান হবে হচ্ছে কত, n-1। আমরা সূত্র জানি n-1 থেকে 0 থেকে আমরা পিছনে যাব, তাহলে 2 - 1 তার মানে 1, তার মানে 0 1। হ্যাঁ, 0 এবং 1, এল এর মান কত হবে 0 এবং 1। অবশিষ্ট অরবিটাল হচ্ছে আমাদের 2, তাহলে অরবিটাল হবে 2, সে অরবিটাল হচ্ছে 2s এবং 2p। n = 3 হলে এল এর মান সর্বোচ্চ পাচ্ছি n - 1 = 3 - 1 = 2। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 0 1 2, 0 1 2, তার মানে আমরা যাচ্ছি 3s 3p 3d। দেন n = 5 হলে আমরা পাবো 5টা, এভাবে। ওকে, তো আমরা প্রতি শক্তি স্তর বা তার শক্তি স্তর বা অরবিটাল ভাগ করে ফেলেছি, শুধু ভাগ করতে। আচ্ছা, তাহলে আমি এবার তোমাদের এটা একটু বুঝাই দিই। হ্যাঁ, কীভাবে বলেছে। ওকে, মনে রাখবা, এস পি ডি
এফ, এস পি ডি এফ এগুলার জন্য এল এর মান 0 1 2 3। এল এর মান 0 হলে এস অরবিটাল, এল এর মান 1 হলে পি অরবিটাল, এল এর মান 2 হলে ডি অরবিটাল, এল এর মান 3 হলে এফ অরবিটাল। একদম এখনই মুখস্থ করে ফেলো। যখন এস পি ডি এফ বলতে যাবা সিরিয়ালি 0 1 2 3 বলে যাবা। এস মানে 0, এস মানে 0, এস মানে 0, পি মানে 1, ডি মানে 2, এফ মানে 3। তাহলে সিরিয়ালি যখন বলবা এল এর মান 0 হলে এস, এল এর মান 1 হলেই পি, এল এর মান 2 হলে ডি, এল এর মান 3 হলেই এফ। এটা তোমাকে সহজ করে দিবে। আচ্ছা আসো, যখন আমি বলতেছি এল এর যে সূত্র এটা হচ্ছে 0 সহ n মাইনাস 1, 0 থেকে n মাইনাস 1, 0 থেকে n মাইনাস 1। তো এই ক্ষেত্রে আমরা বলবো 0 থেকে n মাইনাস 1। তো যখন আমরা বলবো n এর মান 2, লাইক n এর মান 3 যদি বলি 0 থেকে 3 মাইনাস 1, তার মানে কত হয় 0 থেকে 3 মাইনাস 1 সমান কত হয় 2। 0 থেকে 2 পর্যন্ত কতটা সংখ্যা 0 1 2, বুঝে গেছে? 0 1 2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা 0 এর জন্য তুমি কি পাচ্ছ? 0 এর জন্য পাচ্ছ আমি এস অরবিটাল, 1 এর জন্য কি পাচ্ছ পি অরবিটাল, 2 এর জন্য কি পাচ্ছ ডি অরবিটাল। তার মানে আমার যখন n এর মান 2, যখন n এর মান 3, তখন আমি এস পি ডি এই তিনটা অরবিটাল পাচ্ছি। এখন আমি তোমাকে ক্লিয়ার করি, এই জায়গায় n এর মান হচ্ছে 1, 1 এর জন্য আমরা l এর মান কত পাবো 0। কেন কিভাবে 1 আমরা সূত্র জানি 0 থেকে n মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 সমান 0, তার মানে 0 থেকে 0, তার মানে একটাই মান পাচ্ছি 0। অরবিটালের নাম কি 0 হলে এই যে এস অরবিটাল, অরবিটালের নাম কি হবে এস অরবিটাল এস, এবং এদিকে 1 এস। ঠিক আছে, আগে হবে তোমার এনটা, তারপর হবে তোমার এলটা। এটা হচ্ছে আমাদের একটা অরবিটাল ডিনোট করতেছে, একটা অরবিটাল আমাকে অরবিটালের প্রতীক আমরা বলছি। তাহলে এন এর মান হচ্ছে 1, এল এর মান হচ্ছে এস, 1 এস, এটা হচ্ছে আমাদের একটা অরবিটালের প্রতীক। এখন এই অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন টোটাল অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করি, এটা হবে কি আমরা বলেছি এর আগে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরের যে নাম্বার, এটা দ্বারা তুমি ইলেকট্রন বের করেছো 2n² সূত্র দিয়ে। এখন যদি আমি আরেকটা সূত্র বলি, এটা হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1, 2 ইন্টু 12 প্লাস 1, মানে এক্ষেত্রে তুমি অরবিটাল পাচ্ছ কয়টা? অরবিটাল পাচ্ছ একটা। তো এক্ষেত্রে এল এর মান কত? এল এর মান হচ্ছে আমার 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 0 প্লাস 1। আচ্ছা এই জায়গাটাতে এভাবে করি, আমরা এই জায়গায় করি 2 ইন্টু 0 প্লাস 1। তো এই জায়গাটাতে আমরা যদি করি এল এর মান 0 না, এই জায়গায় 0 হলে এটা হবে কত 0, এই জায়গায় হবে প্লাস 1, তার মানে 2 ওকে 2, দুইটা আর কি। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 12 প্লাস 1 দিয়ে আমরা এখানে এল এর মান সোজা বসাই দিই আর কি। এল এর মান কত 0 না, এক্ষেত্রে 2 ইন্টু 12 প্লাস 1 0 বসাই দিলে এখানে এল এর মান পাবো কত 2। তাহলে এভাবে যদি 2n² দিয়ে করো, এখানে এল এর মান কত 1, তাহলে 2n² দিয়ে কত আসবে 2 ইন্টু 1² না, 1² ইজ ইকুয়াল টু 2 আসবে, মানে একই আসবে এটা। ওকে, এবার যদি আরেকবার ইয়ে করো, যখন n এর মান 2, যখন n এর মান 2, l এর মান কি হবে দেখো, l এর মান 2 হলে l ইজ ইকুয়াল টু কি 0 থেকে n মাইনাস 1, 0 থেকে n মাইনাস 1, 0 থেকে n এর মান কত? n এর মান হচ্ছে আমাদের 2 বলতেছে, 2 মাইনাস 1, 0 থেকে এদিকে 2 থেকে 1 গেলে কত হয় 1, তার মানে 0 1 আর কি। তাহলে আমি কয়টা পাচ্ছি 0 1, এই যে 0 বসালাম 1 বসালাম। আমরা জানি যখন 0 হয় তখন কি হয়, এই যে 0 হলে s অরবিটাল হয়, 1 হলে p অরবিটাল হয়, তার আমি দুটো অরবিটাল পাচ্ছি আপাতত। একটা হচ্ছে 0 এর জন্য s অরবিটাল, p এর জন্য 1 এর জন্য p অরবিটাল বসালাম। এখন আমি শুধু কিভাবে লিখব প্রতীকটা, n l দিয়ে। n হচ্ছে প্রধান শক্তি স্তরটা, l হচ্ছে সহকারী উপশক্তি স্তরটা। তাহলে 2s 2p, 2s 2p, এই যে 2s এবং 2p। এখন আসো ইলেকট্রন ধারণ ক্ষমতা এক একটা অরবিটালে 2 ইন্টু 12 প্লাস 1 দিয়ে বের করো। তাহলে এখানে তুমি ফার্স্টে এস এর জন্য বের করো, এস এর জন্য আমরা আগে একবার বের করলাম, তাহলে 2 কীভাবে আসছে, এখানে এল এর মান 0 বসায়, দেন এবার এল এর মান 1 বসাও, এল এর মান 1 বসালে 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে এখানে 2 ওকে 2, 2 একে 3, 3 দুগুণে 6, তাহলে 6, 2 ইন্টু 12 প্লাস 1 দিয়ে আমি বের করছি। তাহলে এখানে আমার টোটাল যে 2s অরবিটালে 2টা ইলেকট্রন, 2p অরবিটালে 6টা ইলেকট্রন, তাহলে 2 এবং 6 টোটাল 8, 2 এবং 6 টোটাল 8। এবং এখানে এই 8টা তুমি এবার এটা দিয়ে মিলা দেখো, 2n² সূত্র দিয়ে মিলা দেখো 2n², এখানে 2 ইন্টু n এর মান কত, 2 ইন্টু n এর মান হচ্ছে 2², তার মানে তাও 8 আসে। তার মানে এইভাবেও করলে 8 আসবে, এইভাবেও করলে 8 আসবে। এবার আমরা যদি তৃতীয় নাম্বার প্র্যাকটিসটা করি,
এই জায়গাটাতে আমরা কি পাচ্ছি? এই জায়গাটাতে আমরা পাচ্ছি 3 এর জন্য এল এর মান কয়টা পাবো? 3 এর জন্য n = 3 হলে এল এর মান কি পাবো? এল এর মান আমরা জানি 0 থেকে n - 1, তাহলে 0 থেকে 3 - 1, তার মানে 0 থেকে 1 2, 0 থেকে 1 2 3, তাহলে এটা পাবো 0 1 2। 0 এর জন্য আমরা জানি s হয়, 1 এর জন্য আমরা জানি p হয়, 2 এর জন্য আমরা জানি, তাহলে s p d f, এটা 0 1 2 3, এটা মনে রাখবা। 0 এর জন্য s, 1 এর জন্য p, d এর জন্য 2, তাহলে s p d f হয়। তাহলে এটা হবে কি 3s, এটা হবে কি 3p, এটা হবে কি 3d। ঠিক আছে, কিভাবে প্রকাশ করলাম? n l দিয়ে। n হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর, l হচ্ছে সহকারী, তাহলে 3s 3p 3d, দেন 3s 3p 3d। এবার যদি আমরা এখানে টোটাল কতটা ইলেকট্রন সেটা বের করি, এটা আমরা বের করব 2 × 2l + 1 সূত্র দিয়ে, 2 × 2l + 1 সূত্র দিয়ে। তাহলে এখানে আমি যদি বলি 2 ইন্টু, এখানে l এর মান কত? এই জায়গায় l এর মান হচ্ছে 0, তাহলে আমার কত আসে? 2 × 0 + 1, তাহলে এটা কত আসে আমাদের? 2, আনসার 2 বসালাম। দেন এখানে p এর মান কত? 1, তাহলে আমি যদি বলি 3, এখানে 2 × 12 + 1, তাহলে 2 ইন্টু আমাদের কত আসে? 1, 2 × 1 + 1, তাহলে এখানে আমাদের 6 আসে। সেমভাবে এখানে যদি আমরা 2 × 12 + 1 সূত্রে এখানে 2 বসাই, তাহলে 2 দুগুণে 4, 4 একে 5, 5 দুগুণে 10, এভাবে 3D আমাদের 10টা ইলেকট্রন হবে। আর আমার টোটাল ইলেকট্রন কত হয়? 2 6 কত হয়? 8, 8 10 18। এখন তুমি 2n² সূত্র দিয়ে করতে পারো, 2n², এখানে n এর মান কত? 3, তাহলে কত হয়? 2 × 3² = 3 3 9 18 হয়। ঠিক আছে, এভাবে আমাদের 18 আসে, এবার টোটাল যোগ করলে 18 আসে। তাহলে আমরা দেখলাম আসলে উপশক্তি স্তর, মানে শক্তি স্তরের ভিতর উপশক্তি স্তর, আমাদের টোটাল ইলেকট্রনগুলো আসলে পুঞ্জীভূত থাকে এবং বিভিন্ন শেপ ফর্ম করে। সেটা হতে পারে গোলাকার, সেটা হতে পারে আমাদের ডাম্বেল আকার, সেটা হতে পারে ডাবল ডাম্বেল আকার। ঠিক আছে, সেটা আমাদের উপশক্তি স্তরের উপর ডিপেন্ড করবে। ওকে, তো এখন যদি আমি 4 নম্বর শক্তিস্তর দিয়ে দেখি, এখানে আমাদের n এর মান হচ্ছে 4। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু পজ করি। হ্যাঁ, ওকে, তো আমি যদি 4 নাম্বারটা প্র্যাকটিস করি, এই জায়গায় আমাদের n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে 4, তার মানে l এর মান কত? l এর সূত্র হচ্ছে 0 থেকে n - 1 পর্যন্ত, তার মানে 0 থেকে 4 - 1 পর্যন্ত। আনসার হচ্ছে কত? 3, তার মানে 0 থেকে 3 সমান কি হয়? 0 1 2 3, 0 1 2 3। আমরা জানি s p d f, এটা কি হয়? 0 1 2 3, s এর জন্য 0, 1 এর জন্য p, d এর জন্য 2, f এর জন্য 3। তার মানে আমি যদি লিখি, আমি এখানে কি পাইলাম? আমি এখানে পাইলাম 0 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য কি পেলাম? p অরবিটাল, 2 এর জন্য কি পেলাম? d অরবিটাল, 3 এর জন্য কি পেলাম? f অরবিটাল। আমি যদি আরেকবার ক্ল্যারিফাই করি, এটা হচ্ছে অরবিটাল নট অরবিট, এটা হচ্ছে অরবিটাল নট অরবিট। অরবিটাল হচ্ছে উপশক্তি স্তর, আর অরবিট হচ্ছে শুধু প্রধান শক্তি স্তর, শুধু প্রধান শক্তি স্তর। অরবিটাল হচ্ছে আমরা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, আর অরবিট হচ্ছে জাস্ট এই কক্ষপথটা হচ্ছে অরবিট। আর এখানে যে বৃত্তাকার উপবৃত্তাকার বলতেছো, এগুলো হচ্ছে অরবিটাল। SPDF, দেন এখানে আমাদের কি হবে? এখানে 4nl দিয়ে প্রকাশ করলে 4s 4p 4d 4f। ওকে, 4s 4p 4d 4f। দেন ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12 + 1, এখানে 2, এখানে 6, এখানে 10, আমরা অলরেডি দেখলাম সূত্রগুলো। 4 3টা দেখলে 2 × 2l + 1, l এর মান কত? এক্ষেত্রে 3, তাহলে 2 × 2 × 3 + 1, 3 দুগুণে 6, 6 একে 7, 7 দুগুণে 14, তাহলে আনসার আসে কত? 14। এভাবে আমরা s এ 2টা, p এ 6টা, d এ 10টা, f এ 14টা ইলেকট্রন পাবো। তাহলে খুব ভালোভাবে মাথায় রাখো, s এর ধারণ ক্ষমতা কত? 2, p এর ধারণ ক্ষমতা কত? 6, d এর ধারণ ক্ষমতা কত? 10, f এর ধারণ ক্ষমতা কত? 14টা। s ইলেকট্রন থাকবে 2টা, p ইলেকট্রন থাকবে 6টা, d ইলেকট্রন থাকবে 10টা, f এ থাকবে 14টা। s এ থাকবে 2টা, p এ থাকবে 6টা, d এ থাকবে 10টা, f এ থাকবে 14টা। s2 p6 d10 f14। ওকে, দেন এখানে যে 2n² সূত্র দিয়ে বসাও, 2n², n এর মান কত? 4, তার মানে 2 × 4², তাছাড়া 16, 16 দুগুণে 32, টোটাল যোগ করলেও 32 আসে, 2n² সূত্র দিলেও 32 আসে। প্রধান শক্তি হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা। তো আমরা জাস্ট বেসিকটা পড়লাম, কিভাবে একটা অরবিটালে একটা প্রধান শক্তি স্তর ইলেকট্রনকণা বিন্যস্ত থাকে। সেটা হইতে পারে গোলাকার এস অরবিটাল, পি অরবিটাল, জি অরবিটাল, এফ অরবিটাল। ওকে, আমরা একটু ভিতর থেকে জানার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসেগুলো আরেকটু রিপিট করে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের প্রয়োগে ইলেকট্রন বিন্যাসের নীতিতে ইনশাল্লাহ। তো আমরা নেক্সট দিন ইলেকট্রন বিন্যাসটা খুব বিস্তারিত দেখব। আজকে এতটুকুই, তোমরা ক্লাসটা একটু ভালোভাবে দেখো, মনোযোগ দিয়ে দেখো, কারণ এই বেসিকগুলো বুঝলে তোমাদের এগুলো অ্যাপ্লাই করতে সুবিধা হবে আমাদের ইলেকট্রন বিন্যাসে। এবং তোমাদের যে আপকামিং যে ক্লাস বা আপকামিং যে
যে শিক্ষানীতি এগুলোতে কিন্তু আমাদের এই বেসিকটা খুবই জোরালোভাবে ইম্প্যাক্ট করবে। বেসিক যদি না বোঝো আলটিমেটলি তোমার কোথাও জায়গা হবে না। তো ভালোভাবে এগুলো একটু হ্যান্ডেল করবা। যা যা বলেছি ভালোভাবে একটু পড়ে তারপর প্রতিটা কনসেপচুয়াল বিষয় ক্লিয়ারিফিকেশন করবা। এতটুকুই থাকলো আজকে। ইনশাল্লাহ নেক্সট দিন আমরা ইলেকট্রন বিন্যাসের টপিকটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।